গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ৪৯ পর্ব। কিছুদিন কলিকাতায় থাকিবার পরে সে বাসা বদলাইয়া অন্য এক বোর্ডিংয়ে গিয়া উঠিল। পুরনো দিনের কষ্টগুলো আবার সবই আসিয়া জুটিয়াছে। একা এক ঘরে থাকিবার মতো পয়সা হাতে নাই, অথচ ২-৩টি কেরানিবাবুর সঙ্গে এক ঘরে থাকা আজকাল তাহার পক্ষে একেবারেই অসম্ভব মনে হইল। লোক তাহারা ভালোই, অপুর চেয়ে বয়স অনেক বেশি, সংসারী, ছেলে মেয়ের বাপ, ব্যবহারও তাহাদের ভালো। কিন্তু হইলে কি হয়, তাহাদের মনের ধারা যে পথ অবলম্বনে গড়িয়া উঠিয়াছে, অপু তাহার সহিত আদৌ পরিচিত নয়। সে নির্জনতা প্রিয়, একা চুপ করিয়া বসিয়া থাকিতে চায়, সেইটাই এখানে হইবার জো নেই। হয়তো সে বৈকালের দিকে বারান্দাটাতে সবে আসিয়া বসিয়াছে, কেশববাবু হুঁকা হাতে পেছন হইতে বলিয়া উঠিলেন, এই যে অপূর্ববাবু, একাটি বসে আছেন? চৌধুরী ব্রাদার্স বুঝি এখন অফিস থেকে ফেরেননি? আজ শোনেননি বুঝি মোহনবাগানের কাণ্ডটা? আরে রাম, শুনুন তবে। কলিকাতা তাহার পুরাতন রূপে আবার ফিরিয়া আসিয়াছে। সেই ধুলা, ধোঁয়া, গোলমাল, একঘেয়েমি, সংকীর্ণতা, সব দিনগুলা একরকমের হওয়া, সেই সব। সে চলিয়া আসিত না, কিংবা হয়তো আবার এতদিনে চলিয়া যাইত। মুশকিল এই যে মিস্টার রায়চৌধুরীও ওখানকার কাজ শেষ করিয়া কলিকাতায় ফিরিয়া একটি জয়েন্ট স্টক কোম্পানি গড়িবার চেষ্টায় আছেন। অপুকে তাহার অফিসে কাজ দিতে রাজি হইয়াছেন। কিন্তু অপু বসিয়া বসিয়া ভাবিতেছিল, গত ৬ বছরের জীবনের পরে আবার কি সে অফিসের ডেস্কে বসিয়া কেরানিগিরি করিতে পারিবে? এদিকে পয়সা ফুরাইয়া আসিল যে, না করিলেই বা চলে কিসে? সেখানে থাকিতে এই ৬ বৎসরে যা হইয়াছিল, অপু বোঝে এখানে তার ২৪ বৎসরেও হইত না। আর্টের নতুন স্বপ্ন সেখানে সে দেখিয়াছে। ওখানকার সূর্যাস্তের শেষ আলোয়, জনহীন প্রান্তরে, নিস্তব্ধ আরণ্যভূমির মায়ায়, অন্ধকার ভরা নিশীথ রাত্রির আকাশের নিচে, শালমঞ্জরির ঘন সুবাস ভরা দুপুরের রোদে সে জীবনের গভীর রহস্যময় সৌন্দর্যকে জানিয়াছে। কিন্তু কলিকাতার মেসে তাহা তো মনে আসে না। সে ছবিকে চিন্তায় ও কল্পনায় গড়িয়া তুলিতে গভীরভাবে নির্জন চিন্তার দরকার হয়। সেইটাই তাহার হয় না এখানকার মেস জীবনে। সেখানে তাহার নির্জন প্রাণের গভীর গোপন আকাশে সত্যের যে নক্ষত্রগুলি স্বতঃস্ফূর্ত ও জ্যোতিষ্মান হইয়া দেখা দিয়াছিল, এখানকার তরল জীবনানন্দের পূর্ণ জ্যোৎস্নায় হয়তো তাহারা চিরদিনই অপ্রকাশ রহিয়া যাইত। মনে আছে, সে ভাবিয়াছিল, এই সৌন্দর্যকে, জীবনের ওই অপূর্ব রূপকে সে যতদিন কালি কলমে বন্দি করিয়া ১০ জনের চোখের সামনে না ফুটাইতে পারিবে, ততদিন সে কিছুতেই ক্ষান্ত হইবে না। আর একদিন সেখানে কি অদ্ভুত শিক্ষাই না পাইয়াছিল। ঘোড়ায় করিয়া বেড়াইতেছিল। এক জায়গায় বনের ধারে ঝোপের মধ্যে অনেক লতা গাছে গা লুকাইয়া একটা তেলাকুচা গাছ। তেলাকুচা বাংলার ফল, অপরিচিত মহলে একমাত্র পরিচিত বন্ধু। সেখানে দাঁড়াইয়া গাছটাকে দেখিতে বড় ভালো লাগিতেছিল। তেলাকুচা লতার পাতাগুলা সব শুকাইয়া গিয়াছে, কেবল অগ্রভাগে ঝুলিতেছিল একটা আধ পাকা ফল। তারপর দিনের পর দিন সে ওই লতাটার মৃত্যু যন্ত্রণা লক্ষ্য করিয়াছে। ফলটা যতই পাকিয়া উঠিতেছে, বোঁটার গোড়ায় যে অংশ সবুজ ছিল, সেটুকু যতই রাঙা সিঁদুরের রং হইয়া উঠিতেছে, লতাটা ততই দিন দিন হলদে শীর্ণ হইয়া শুকাইয়া আসিতেছে। একদিন দেখিল, গাছটা সব শুকাইয়া গিয়াছে, ফলটাও বোঁটা শুকাইয়া গাছে ঝুলিতেছে, তুলতুলে পাকা সিঁদুরের মতো টুকটুকে রং, যে কোনো পাখি, বানর কি কাঠবেড়ালির অতি লোভনীয় আহার্য। যে লতাটা এতদিন ধরিয়া ৯ কোটি মাইল দূরের সূর্য হইতে তাপ সংগ্রহ করিয়া চারিপাশের বায়ুমণ্ডল হইতে উপাদান লইয়া মৃত ও জড় পদার্থ হইতে এই উপাদেয় খাবার তৈরি করিয়াছিল, তাহার জীবনের উদ্দেশ্য শেষ হইয়া গিয়াছে। ওই পাকা টকটকে ফলটাই তাহার জীবনের চরম পরিণতি।
ফলটা পাখিতে কাঠ বেড়ালিতে খাইবে, এই জন্য গাছটাকে তাহারা ধন্যবাদ দিবে না। তেলাকুচা লতাটা অজ্ঞাত অখ্যাতই থাকিয়া যাইবে, তবুও জীবন তাহার সার্থক হইয়াছে। ওই টুকটুকে ফলটাতে ওর জীবন সার্থক হইয়াছে। যদি ফলটা কেউ নাই খায়, তাহাতেও ক্ষতি নাই। মাটিতে ঝরিয়া পড়িয়া আরও কত তেলাকুচার জন্ম ঘোষণা করিবে, আরও কত লতা, কত ফুল ফল, কত পাখির আহার্য। মন তখন ছিল অদ্ভুত রকমের তাজা, সবল, গ্রহণশীল, সহজ, আনন্দময়। তেলাকুচা লতার এই ঘটনাটা তাহার মনে বড় ধাক্কা দিয়াছিল। সে কি ওই সামান্য বনঝোপের তেলাকুচা লতাটার চেয়েও হীন হইবে? তাহার জীবনের কি উদ্দেশ্য নাই? সে জগতে কি কিছু দিবে না? সেখানে কতদিন শালবনের ছায়ায় পাথরের উপর বসিয়া দুপুরে এই প্রশ্ন মনে জাগিয়াছে। কত নিস্তব্ধ তারাভরা রাত্রে গভীর বিস্ময়ের দৃষ্টিতে তাঁবুর বাহিরের ঘন নৈশ অন্ধকারের দিকে চাহিয়া চাহিয়া এই সব স্বপ্নই মনে জাগিত। বহু দূর দূর ভবিষ্যতে শিরীষ ফুলের পাপড়ির মতো নরম ও কচি মুখ, কত শত অনাগত বংশধরদের কথা মনে পড়িত। খোকার মুখখানা কি অপূর্ব প্রেরণা দিত সে সময়। ওদেরও জীবনে কত দুঃখ রাত্রের বিপদ আসিবে, কত সন্ধ্যার অন্ধকার ঘনাইবে, তখন যুগান্তের এপার হইতে দৃঢ় হস্ত বাড়াইয়া দিতে হইবে তোমাকে। তোমার কত শত বিনিদ্র রজনীর মৌন জনসেবা, হে বিস্মৃত পথের মহাজন পথিক, একদিন সার্থক হইবে অপরের জীবনে। দুঃখের নিশীথে তাহার প্রাণের আকাশে সত্যের যে নক্ষত্ররাজি উজ্জ্বল হইয়া ফুটিয়াছে, তা সে লিপিবদ্ধ করিয়া রাখিয়া যাইবে। জীবনকে সে কিভাবে দেখিল, তাহা লিখিয়া যাইবে। নিজের প্রথম বইখানির দিনে দিনে প্রবর্ধমান পাণ্ডুলিপিকে সে সস্নেহ প্রতীক্ষার চোখে দেখে। বইয়ের ভবিষ্যৎ সম্বন্ধে কত কথা তাহার আগ্রহ ভরা বক্ষ স্পন্দনে আশা আনন্দের সঙ্গীত জাগায়। মা যেমন শিশুকে চোখের সম্মুখে কান্না হাসির মধ্য দিয়া বাড়িতে দেখেন, দুরু দুরু বক্ষে তাহার কথা, ভবিষ্যতের কথা ভাবেন, তেমনি বই লেখার কষ্টটুকু করার চাইতে বইয়ের কথা ভাবিতে ভালো লাগে। কাদের কথা বইয়ে লেখা থাকিবে? কত লোকের কথা, গরিবদের কথা, ওদের কথা ছাড়া লিখিতে ইচ্ছা হয় না। পথে ঘাটে হাটে, গ্রামে শহরে রেলে কত অদ্ভুত ধরনের লোকের সঙ্গে পরিচয় ঘটিয়াছে জীবনে। কত সাধু সন্ন্যাসী, দোকানি, মাস্টার, ভিখারি, গায়ক, পুতুল নাচওয়ালা, আমপাড়ানি, ফেরিওয়ালা, লেখক, কবি, ছেলে মেয়ে, এদের কথা। আজিকার দিন হইতে অনেক দিন পরে, হয়তো শত শত বৎসর পরে তাহার নাম যখন এই বছরের ফোটা শাল ফুলের মঞ্জুরির মতো, কিংবা তাহার ঘরের কোণে মাকড়সার জালের মতো কোথায় মিলাইয়া যাইবে, তখন তাহার কত অনাগত বংশধর, কত সকালে সন্ধ্যায় মাঠে, গ্রাম্য নদী তীরে, দুঃখের দিনে, শীতের সন্ধ্যায়, অথবা অন্ধকার গহন নিস্তব্ধ দুপুর রাত্রে শিশির ভেজা ঘাসের উপর তারার আলোর নিচে শুইয়া শুইয়া তাহার বই পড়িবে, কিংবা বইয়ের কথা ভাবিবে। ভবিষ্যৎ সম্বন্ধে কত আশঙ্কাও জাগে, যদি কেউ না পড়ে। আবার ভাবে, পৃথিবীর কোন অতীতে আদিম যুগের শিল্পীদল দুর্গম গিরিগুহার অন্ধকারে বৃষ, বাইসন, ম্যামথ আঁকিয়া গিয়াছিল। প্রাচীন দিনের বিস্মৃত প্রতিভা এতকাল পর তাহার দাবি আদায় করিতেছে। নতুবা ক্যান্টাব্রিয়া, দার্দানিয়া ও পিরেনিজের পর্বত গুহাগুলায় দেশ বিদেশের মনীষী ও ভ্রমণকারীদের এত ভিড় কিসের? তেলাকুঁচা লতাটা শুকাইয়া গিয়াছে, কিন্তু সে জীবন দিয়া ফলটাকে মানুষ করিয়া গিয়াছে। আত্মদানের ফল বৃথা যাইবে না। কত গাছ গজাইবে ওই বীজে। নিজের প্রথম বইখানি, মনে কত চিন্তাই আসে। অনভিজ্ঞ মন সবটাতেই অবাক হইয়া যায়, সবটাতেই গাঢ় পুলক অনুভব করে। এই তাহার বই লেখার ইতিহাস। কিন্তু প্রথম ধাক্কা খাইল বইখানার পাণ্ডুলিপি হাতে দোকানে দোকানে ঘুরিয়া। অজ্ঞাতনামা লেখকের বই কেহ লওয়া দূরে থাকুক, ভালো করিয়া কথাও বলে না। একটা দোকানে খাতা রাখিয়া যাইতে বলিল।
দিন 5 পরে তাহাদের একখানা পোস্টকার্ড পাইয়া অপু ভালো কাপড় পরিয়া, জুতা বুরুষ করিয়া, বন্ধুর চশমা ধার করিয়া দুরু দুরু বক্ষে সেখানে গিয়া হাজির হইল। অত ভালো বই তাহার পড়িয়া হয়তো উহারা অবাক হইয়া গিয়াছে। দোকানের মালিক প্রথমে তাহাকে চিনিতে পারিল না, পরে চিনিয়া বলিল, ও হে সতীশ, এর সেই খাতাখানা একে দিয়ে দাও তো, বড় আলমারির দেরাজে দেখো। অপুর কপাল ঘামিয়া উঠিল। খাতা ফেরত দিতে চায় কেন? সে বিবর্ণ মুখে বলিল, আমার বইখানা কি? না, নতুন লেখকের বই নিজের খরচে তাহারা ছাপাইবে না। তবে যদি সে 500 টাকা খরচ দেয় সে অন্য কথা। অপু অত টাকা কখনো এক জায়গায় দেখে নাই। পরদিন সকালে বিমলেন্দু অপুর বাসায় আসিয়া হাজির। বৈকালে 5টার সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের মাঠে লীলা আসিবে। বিশেষ করিয়া বলিয়া দিয়াছে তাহাকে লইয়া যাইতে। বৈকালে বিমলেন্দু আবার আসিল। দুজনে মাঠে ঘণ্টাখানেক অপেক্ষা করিবার পর বিমলেন্দু একটা হলদে রঙের মোটর দেখাইয়া বলিল, ওই যে দিদি আসছে, আসুন, গাছতলায় গাড়ি পার্ক করবে। এখানে ট্রাফিক পুলিশ আজকাল বড় কড়াকড়ি করে। অপুর বুক ঢিপ ঢিপ করিতেছিল। কি বলিবে সে লীলাকে? বিমলেন্দু আগে আগে, অপু পেছনে পেছনে। লীলা গাড়ি হইতে নামে নাই। বিমলেন্দু গাড়ির জানলার কাছে গিয়া বলিল, দিদি, অপূর্ববাবু এসেছেন, এই যে। পরক্ষণেই অপু গাড়ির পাশে দাঁড়াইয়া হাসি মুখে বলিল, কেমন আছো লীলা? সত্যি অপূর্ব সুন্দর। অপুর মনে হইল, যে কবি বলিয়াছেন সৌন্দর্য একটা মহৎ গুণ, যে সুন্দর তাহার আর গুণের দরকার হয় না, তিনি সত্যদর্শী। অক্ষরে অক্ষরে তাহার উক্তি সত্যি। তবুও আগের লীলা নাই। একটু মোটা হইয়া পড়িয়াছে। মুখের সে তরুণ লাবণ্য আর কই। মুখের পরিণত সৌন্দর্য ঠিক তাহার মা মেজ বৌরানীর এ বয়সে যাহা ছিল তাই। সেই ছেলেবেলায় বর্ধমানের বাটিতে দেখা মেজ বৌরানীর মুখের মতো। উদ্দাম লালসা মাখা সৌন্দর্য নয়, শান্ত, বরং যেন কিছু বিষণ্ণ। বাড়ির বাহির হইয়া গিয়াছে যে মেয়ে, তাহার ছবির সঙ্গে অপু কিছুতেই এই বিষণ্ণা নয়না দেবী মূর্তিকে খাপ খাওয়াইতে পারিল না। লীলা ব্যস্ত হইয়া হাসি মুখে বলিল, এসো অপূর্ব, এসো, তুমি তো আমাদের ভুলে গিয়েছ একেবারে। উঠে এসে বসো, চলো তোমাকে নিয়ে একটু বেরিয়ে আসি। শোভা সিং, লেক। লীলা মধ্যে বসিল, ওপাশে বিমলেন্দু, এপাশে অপু। অপুর মনে পড়িল বাল্যকাল ছাড়া লীলার এত কাছে সে আর কখনো বসে নাই। বারবার লীলার মুখের দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিল। এতকাল পরে লীলাকে আবার এত কাছে পাইয়াছে, বারবার দেখিয়াও যেন তৃপ্তি হইতেছিল না। লীলা অনর্গল বকিতেছিল, নানা রকম মোটর গাড়ির তুলনামূলক সমালোচনা করিতেছিল, মাঝে মাঝে অপুর সম্বন্ধে এটা ওটা প্রশ্ন করিতেছিল। লেক দেখিয়া অপু কিন্তু নিরাশ হইল। সে মনে মনে ভাবিল, এই লেক, এরই এত নাম। এ কলকাতার বাবুদের ভালো লাগতে পারে, ভারী তো। লীলা আবার এরই এত সুখ্যাতি করিয়াছিল। আহা বেচারি, কলকাতা ছেড়ে বিশেষ কোথাও যায়নি তো। লীলা পাছে অপ্রতিভ হয়, এই ভয়ে সে নিজের মতটা আর ব্যক্ত করিল না। একটা নারকেল গাছের তলায় বেঞ্চি পাতা, সেখানে দুজনে বসিল। বিমলেন্দু মোটর লইয়া লেক ঘুরিতে গেল। লীলা হাসি মুখে বলিল, তারপর তুমি নাকি দিগ্বিজয়ে বেরিয়েছিলে? তোমার শ্বশুরবাড়ির দেশে গিয়েছিলাম, জব্বলপুরের কাছে। বলিয়া ফেলিয়া অপু ভাবিল, কথাটা বলা ভালো হয় নাই, হয়তো লীলার মনে কষ্ট হইবে। ছি। কথাটা ঘুরাইয়া ফেলিয়া বলিল, আচ্ছা, ওই দ্বীপমতন ব্যাপারগুলো, ওতে যাবার পথ নেই? সাঁতার দিয়ে যাওয়া যায়। তুমি তো ভালো সাঁতার জানো না? ওসব কথা যাক, এতদিন কোথায় ছিলে, কি করছিলে বলো? তোমাকে দেখে আজ এত খুশি হয়েছি। আমার বাসায় এসো, আলিপুরে চা খাবে। একটু তামাটে রং হয়েছে কেন? রোদে ঘুরে ঘুরে বুঝি? আচ্ছা, আমার কথা তোমার মনে ছিল? অপু একটু হাসিল। কোনো নাটুকে ধরনের কথা সে মুখে বলিতে পারে না।
আর এই সময়েই যত মুখচোরা রোগ আসিয়া জোটে। কতকাল পরে তো লীলাকে একা কাছে পাইয়াছে, কিন্তু মুখে কথা জোগায় কই। কত কথা লীলাকে বলিবে ভাবিয়াছিল, এখন লীলাকে কাছে পাইয়া সেসব কথা মুখ দিয়া তো বাহির হয়ই না, বরং নিতান্ত হাস্যকর মনে হয়। হঠাৎ লীলা বলিল, ভালো কথা, তুমি নাকি বই লিখছ, একদিন আমাকে দেখাবে না কি লিখলে? আমি জানি তুমি একদিন বড় লেখক হবে, তোমার সেই ছেলেবেলার গল্প লেখার কথা মনে আছে? তখন থেকেই জানি। পরে সে একটা প্রস্তাব করিল। বিমলেন্দুর মুখে সে সব শুনিয়াছে। বইওয়ালার বই লইতে চায় না, ছাপাইতে কত খরচ পড়ে, এই বই ছাপাইয়া বাহির করিবার সমুদয় খরচ দিতে সে রাজি। অপ্রত্যাশিত আনন্দে অপুর সারা শরীরে যেন একটা বিদ্যুতের ঢেউ খেলিয়া গেল। সব খরচ যত লাগে, তবু আজ সে মুখে কিছু বলিল না। অপুর মনে লীলার জন্য একটা করুণা ও অনুকম্পা জাগিয়া উঠিল, ঠিক পুরাতন দিনের মতো। লীলারও কত আশা ছিল আর্টিস্ট হইবে, ছবি আঁকিবে। অনভিজ্ঞ তরুণ বয়সে তাহারই মতো কত কি স্বপ্নের জাল বুনিত। এখন শুধু নতুন নতুন মোটর গাড়ি কিনিতেছে, সাহেবী দোকানে লেস কিনিয়া বেড়াইতেছে। পুরাতন দিনের যজ্ঞবেদিতে আগুন কই, নিভিয়া গিয়াছে। যজ্ঞ কিন্তু অসমাপ্ত। কৃপার পাত্র লীলা, অভাগিনী লীলা, ঠিক সেই পুরাতন দিনের মতো মনটি আছে, কিন্তু তাহাকে সাহায্য করিতে মায়ের পেটের মমতাময়ী বোনের মতোই হাত বাড়াইয়া দিয়াছে অমনি। শৈশব তাহার বন্ধু, তাহার সম্বন্ধে অন্তত ওর মনের তারটি খাঁটি সুরেই বাজিল চিরদিন। এখানেও হয়তো করুণা, মমতা, অনুকম্পা। ওদেরই বাড়িতে না তাহার মা ছিল রাধুনী? কে জানে, হয়তো কোন শুভ মুহূর্তে তাহার হীনতা, দৈন্য, অসহায় বাল্যজীবন বড়লোকের মেয়ে লীলার কোমল বাল্যমনে ঘা দিয়াছিল, সহানুভূতি, করুণা, মমতা জাগাইয়াছিল। সকল সত্যকার ভালোবাসার মশলা এরাই। এরা যেখানে নাই, ভালোবাসা সেখানে মাদকতা আনিতে পারে, মোহ আনিতে পারে, কিন্তু চিরস্থায়িত্বের স্নিগ্ধতা আনে না। সে ভাবিল, লীলার মনটা ভালো বলে সেই সুযোগে সবাই ওর টাকা নিচ্ছে। ও বেচারি এখনো মনে সেই ছেলে মানুষটি আছে। আমি ওকে এক্সপ্লয়েট করতে পারবো না। দরকার নেই আমার বই ছাপানোর। এদিকে মুশকিল, হাতের টাকা ফুরাইল, চাকুরিও জোটে না। মিস্টার রায়চৌধুরী অনবরত ঘুরাইতে ও হাঁটাইতে লাগিলেন। অপু যেখানে ছিল সেখানে আবার এরা ম্যাঙ্গানিজের কাজ আরম্ভ করিয়াছেন। অপু ধরিয়া পড়িল, তাহাকে আবার সেখানে পাঠানো হোক। অনেকদিন ঘোরানোর পর মিস্টার রায়চৌধুরী একদিন প্রস্তাব করিলেন, সে আরও কম টাকা বেতনে সেখানে যাইতে রাজি আছে কিনা। অপমানে অপুর চোখে জল আসিল, মুখ রাঙা হইয়া উঠিল। এ কথা বলিতে উহারা আজ সাহস করিল শুধু এই জন্যে যে উহারা জানে যতই কমে হোক না কেন সে সেখানে ফিরিয়া যাইতে রাজি হইবে। অর্থের জন্যে নয়, অর্থের জন্য এই অপমান সে সহ্য করিবে না নিশ্চয়ই। কিন্তু শরতের প্রথম নিচের অধিত্যকায় প্রথম আবলুস ফল পাকিতে শুরু করিয়াছে বটে, কিন্তু মাথার উপর পর্বত ছানুর উচ্চস্থানে বর্ষা এখনও শেষ হয় নাই। টেপারি বনে এখনও ফল পাকিয়া হলদে হইয়া আছে। ভালুক দল এখনও সন্ধ্যার পর টেপারি খাইতে নামে। টিয়া পাখির ঝাঁক সারাদিন কলরব করে। আরও ওপরে যেখান হইতে বাদাম ও সেগুন বনের শুরু, সেখানে অজস্র সাদা মাজু ফল। আরও ওপরে রিঠা গাছে থলো থলো ফুল ধরিয়াছে। এমনকি ভালো করিয়া খুঁজিয়া দেখিলে দু একটা রিঠা গাছে এখনও দু এক ঝাড় দেরিতে ফোটা রিঠা ফুলও পাওয়া যাইতে পারে। সেখানকার সেই বিরাট রুক্ষ আরণ্যভূমি, নক্ষত্রলোকিত আলো আধার, উদার জনহীন বিশাল তৃণভূমি, সেই টানা একঘেয়ে পশ্চিমে হাওয়া, সেই অবাধ জ্যোৎস্না, স্বাধীনতা, প্রসারতা, সেই বিরাট নির্জনতা তাহাকে আবার ডাকিতেছে। এক এক সময় তাহার মনে হয় কানাডায়, অস্ট্রেলিয়ায়, নিউজিল্যান্ডে, আফ্রিকায় মানুষ প্রকৃতির এই মুক্ত সৌন্দর্যকে ধ্বংস করিতেছে সত্য, গাছপালাকে দূর করিয়া দিতেছে বটে,
কিন্তু প্রকৃতি একদিন প্রতিশোধ লইবে। ট্রপিক্সের অরণ্য আবার জাগিবে, মানুষকে তাহারা তাড়াইবে, আদিম অরণ্যানী আবার ফিরিবে। ধরা বিদ্রাবনকারী সভ্যতাদর্পী মানুষ যে স্থানে সাম্রাজ্য স্থাপন করিয়াছে, পর্বতমালার নাম দিয়াছে নিজের দেশের রাজার নামে, হ্রদের নাম দিয়াছে রাজমন্ত্রীর নামে। ওরা শুশুক, পাখি, শিল, বল্গাহরিণ, ভালুককে খুন করিয়াছে তেল চামড়ার লোভে। ওর মহিমময় পাইন অরণ্য ধূলিসাৎ করিয়া কাঠের কারখানা খুলিয়াছে। এইসবের প্রতিশোধ একদিন আসিবে। এই যেন এমন একটা শক্তি যা বিপুল, বিশাল, বিরাট। অসীম ধৈর্যের ও গাম্ভীর্যের সহিত সে সংযত শক্তিতে চুপ করিয়া অপেক্ষা করিতেছে, কারণ সে জানে তার নিজ শক্তির বিপুলতা। অপু একবার সিন্দোয়ারার জঙ্গলে একটা খনির সাইডিং লাইন তৈরি হওয়ার সময় অরণ্যভূমির তপস্যা স্তব্ধ দূরদর্শী রুদ্রদেবের মতো মৌন এই গম্ভীর ভাব লক্ষ্য করিয়াছিল। ওই শক্তিটা ধীরভাবে শুধু সুযোগ প্রতীক্ষা করিতেছে মাত্র। অপুর কিন্তু চাকরি হইল না। এবার একা মিস্টার রায়চৌধুরীর হাতে নয়, জয়েন্ট স্টক কোম্পানির অন্যান্য ডাইরেক্টররা নাকি রাজি হইল না। হয়তোবা তাহারা ভাবিল, এই লোকটার সেখানে ফিরিবার এত আগ্রহ কেন? পুরনো লোক, চুরির সুলুক সন্ধান জানে, সেই লোভেই যাইতেছে। তাছাড়া ডাইরেক্টররাও মানুষ, তাহাদের প্রত্যেকেরই বেকার ভাগ্নে, ভাইপো, শালির ছেলে আছে। সে ভাবিল, চাকরি না হয় বইখানা বাহির করিয়া দেখিবে চলে কিনা। মাসিক পত্রিকায় দু একটা গল্পও দিল। একটা গল্পের বেশ নাম হইল, কিন্তু টাকা কেহ দিল না। হঠাৎ তাহার মনে হইল, অপর্ণার গহনাগুলি শ্বশুরবাড়িতে আছে। সেগুলি সেখান হইতে এই 7-8 বৎসর সে আনে নাই। সেগুলি বেচিয়া তো বই বাহির করিবার খরচ জোগাড় হইতে পারে। এই সহজ উপায়টা কেন এতদিন মাথায় আসে নাই? সে লীলার কাছে আরও কয়েকবার গেল, কিন্তু কথাটা প্রকাশ করিল না। উপন্যাসের খাতাখানা লইয়া গিয়া পড়িয়া শোনাইল। লীলা খুব উৎসাহ দেয়। একদিন লীলা হিসাব করিতে বসিল, বই ছাপাইতে কত লাগিবে। অপু ভাবিল, অন্য কেউ যদি দিত হয়তো নিতুম, কিন্তু লীলা বেচারির টাকা নিব না। একদিন সে হঠাৎ খবরের কাগজে তাহার সেই কবিরাজ বন্ধুটির ঔষধের দোকানের বিজ্ঞাপন দেখিতে পাইল। সেই দিনই সন্ধ্যার পর সে ঠিকানা খুঁজিয়া সেখানে গেল। সুফিয়া স্ট্রিটের একটা গলিতে দোকান। বন্ধুটি বাহিরেই বসিয়াছিল, দেখিয়া বলিয়া উঠিল, বাহ, তুমি তুমি বেঁচে আছো দাদা? অপু হাসিয়া বলিল, কম খুঁজিনি তোমায়। ভাগ্যিস আজ তোমার শিল্পাশ্রমের বিজ্ঞাপনটা চোখে পড়ল, তাই তো এলুম। কি খবর বলো? দোকানের আসবাবপত্র তো দেখে মনে হচ্ছে অবস্থা ফিরিয়ে ফেলেছ। বন্ধু খানিকটা চুপ করিয়া রহিল, খানিকটা এ গল্প ও গল্প করিল। পরে বলিল, এসো, বাসায় এসো। ছোট সাদা রঙের দোতলা বাড়ি, নিচের উঠান একটা টিন শেডের তলায় 8-10টি লোক কিসব জিনিস প্যাক করিতেছে, লেবেল আঁটিতেছে। অন্যদিকে একটা কল ও চৌবাচ্চা, আর একটা টিনের শেডে গুদাম। ওপরে উঠিয়াই একটা মাঝারি হলঘর, দুপাশে দুটা ছোট ছোট ঘর, বেশ সাজানো। একটা সেন্ট টমাসের বড় ক্লক ঘড়ি দালানে টকটক করিতেছে। বন্ধু ডাকিয়া বলিল, ওরে অবিন্দু, শোন, তোর মাকে বল এক্ষুনি 2 পেয়ালা চা করে দিতে। অপু উৎসুকভাবে বলিল, তার আগে একবার বউ ঠাকুরুনের সঙ্গে দেখাটা করি। বিন্দুকে বলো তাকে এদিকে একবার আসতে বলতে। নাকি এখন অবস্থা ফিরেছে বলে তিনি আমার সঙ্গে দেখা করবেন না? কবিরাজ বন্ধু ম্লান মুখে চুপ করিয়া রহিল। পরে নিম্ন সুরে অনেকটা যেন আপন মনেই বলিল, সে আর তোমার সঙ্গে দেখা করবে না ভাই। তাকে আর কোথায় পাবে? রমলা আর সে দুজনেই ফাঁকি দিয়েছে। অপু অবাক মুখে তাহার দিকে চাহিয়া রহিল। এই মাঘে রমলা গেল, পরের শ্রাবণে সে গেল। সে কি সোজা কষ্ট গিয়েছে ভাই? তখন ওদিকে কাবুলির দেনা, এদিকে মহাজনের দেনা, বাড়িতে জমে মানুষে টানাটানি চলছে। তোমার কথা কত বলতো,
এই শ্রাবণে 5 বছর হয়ে গিয়েছে। তারপর বিয়ে করব না আজ বছর 3 হলো বদ্যির বাটিতে। তারপর বন্ধুর কথায় নতুন বউ চা ও খাবার লইয়া অপুর সামনেই আসিল। শ্যামবর্ণ স্বাস্থ্যবতী কিশোরী মেয়েটি, চোখ মুখ দেখিয়া মনে হয় খুব চটপটে ও চতুর। খাবার খাইতে গিয়া খাবারের দলা যেন অপুর গলায় আটকাইয়া যায়। বন্ধুটি নিজের কোন কালির বড়ি ও পাতা চায়ের প্যাকেটের খুব বিক্রি ও ব্যবসায়ের দিক হইতে এই দুটি দ্রব্যের সাফল্যের গল্প করিতেছিল। উঠিবার সময় বাহিরে আসিয়া অপু জিজ্ঞাসা করিল, নতুন বউটি দেখতে তো বেশ, এদিকেও বেশ গুণবতী না? মন্দ না, কিন্তু বড় মুখরা ভাই। আগে তাকে তো জানতে, সে ছিল ভালো মানুষ। এর পান থেকে চুন খসলেই কি করি ভাই, আমার ইচ্ছে ছিল না যে আবার। ফুটপাথে একা পড়িয়াই অপুর মনে পড়িল পটুয়াটোলার সেই খোলার বাড়ির দরজার প্রদীপ হাতে হাস্যমুখী নিরাভরণা দরিদ্র গৃহলক্ষ্মীকে। আজ 6 বছর কাটিয়া গেলেও মনে হয় যেন কালকার কথা। কাজল বড় হইয়া উঠিয়াছে। আজকাল গ্রামের সীতানাথ পণ্ডিত সকালে একবেলা করিয়া পড়াইয়া যান, কিন্তু একটু ঘুম কাতুরে বলিয়া সন্ধ্যার পরে দাদামশায়ের অনেক বকুনি সত্ত্বেও সে পড়িতে পারে না। চোখের পাতা যেন জড়াইয়া আসে, অনেক সময় যেখানে সেখানে ঘুমাইয়া পড়ে। রাত্রে কেহ যদি ডাকিয়া খাওয়ায় তবেই খাওয়া হয়। তাছাড়া বেশি রাত্রে খাইতে হইলে দাদামশায়ের সঙ্গে বসিয়া খাইতে হয়, সে এক বিপদ। দাদামশায়ের সহিত পারতপক্ষে কাজল খাইতে বসিতে চাহে না। বড় ভাত ফেলে ছড়ায়, গুছাইয়া খাইতে জানে না বলিয়া দাদামশাই তাকে খাইতে বসিয়া সহবত শিক্ষা দেন। কাজল আলু ভাতে দিয়া শুকনা ভাত খাইতেছে। দাদামশাই হাঁকিয়া বলিলেন, ডাল দিয়ে মাখো, শুধু ভাত খাচ্ছ কেন? মাখো, মেখে খাও। তাড়াতাড়িতে কম্পিত ও আনাড়ি হাতে ডাল মাখিতে গিয়া থালার কানা ছাড়াইয়া কিছু ডাল মাখা ভাত মাটিতে পড়িয়া গেল। দাদামশাই ধমক দিয়া উঠিলেন, পড়ে গেল, পড়ে গেল। আহ, ছোড়া ভাতটা পর্যন্ত যদি গুছিয়ে খেতে জানে। তোল তোল, খুঁটে খুঁটে তোল। কাজল ভয়ে ভয়ে মাটি মাখা ভাতগুলি থালার পাশ হইতে আবার থালায় তুলিয়া লইল। বেগুন পটল ফেলছিস কেন? ও খাবার জিনিস না, সব একসঙ্গে মেখে নে। খানিকটা পরে তাহার দৃষ্টি পড়িল কাজল উচ্ছে ভাজা খায় নাই। তখন অম্বল দিয়া খাওয়া হইয়া গিয়াছে। তিনি বলিলেন, উচ্ছে ভাজা খাসনি? খাও, ও অম্বল মাখা ভাত ঠেলে রাখো। উচ্ছে ভাজা তেতো বলিয়া কাজলের মুখে ভালো লাগে না, সে তাতে হাতও দেয় নাই। দাদামশায়ের ভয়ে অম্বল মাখা ভাত ঠেলিয়া রাখিয়া তিক্ত উচ্ছে ভাজা একটি একটি করিয়া খাইতে হইল। একখানি ফেলিবার জো নাই। দাদামশায়ের সতর্ক দৃষ্টি। ভাত খাইবে কি? কান্নায় কাজলের গলায় ভাতের দলা আটকাইয়া যায়। খাওয়া হইয়া গেলে মেজ মামিমার কাছে গিয়া বলিয়া কহিয়া একটা পান লয়। পান খুলিয়া দেখে কি কি মশলা আছে। পরে মিনতির সুরে একবার মেজ মামিমার কাছে, একবার ছোট মামিমার কাছে বলিয়া বেড়ায়, ইতি একটু কাঠ, ও মামিমা তোমার পায়ে পড়ি, একটু কাঠ দাও না। কাঠ অর্থাৎ দারুচিনি। মামিমারা ঝঙ্কার দিয়ে বলেন, রোজ রোজ ডালচিনি চাই, ছেলে আবার শৌখিন কত, উফ, তাই আবার জিভ দেখা চাই, মুখ রাঙা হলো কিনা। তবে পড়াশোনার আগ্রহ তাহার বেশি ছাড়া কম নয়। বিশ্বেশ্বর মুহুরীর হাত বাক্সে কেশরঞ্জনের উপহারের দরুন গল্পের বই আছে অনেকগুলি। খুনি আসামি কেমন করিয়া ধরা পড়িল সেই সব গল্প। আর পড়িতে ইচ্ছা করে আরব্য উপন্যাস। কি ছবি, কি গল্প! দাদামশায়ের বিছানার উপর একদিন পড়িয়াছিল, সে উল্টাইয়া দেখিতেছে টের পাইয়া বিশ্বেশ্বর মুহুরী কাড়িয়া লইয়া বলিল, 8 বছরের ছেলের আবার নোবেল পড়া। এবার একদিন তোমার দাদামশাই শুনতে পেলে দেখো কি করবে। কিন্তু বইখানা কোথায় আছে সে জানে। দোতলায় শোবার ঘরের সেই কাঁঠাল কাঠের সিন্দুকটার মধ্যে। একবার যদি চাবিটা পাওয়া যাইত, সারা রাত জাগিয়া পড়িয়া ভোরের আগেই তাহা হইলে তুলিয়া রাখে। এই কয়েকদিন বৈকালে দাদামশাই বসিয়া বসিয়া তামাক খান, আর সে পণ্ডিত মশাইয়ের কাছে বসিয়া বসিয়া পড়ে।
সেই সময় পণ্ডিত মশাইয়ের পেছনকার অর্থাৎ চণ্ডীমণ্ডপের উত্তর ধারের সমস্ত ফাঁকা জায়গাটা অদ্ভুত ঘটনার রঙ্গভূমিতে পরিণত হয়। ঘটনাটাও হয়তো খুব স্পষ্ট নয়, সে ঠিক বুঝাইয়া বলিতে পারে না তো, কিন্তু দিদিমার মুখে শোনা নানা গল্পের রাজপুত্র ও পাত্রের পুত্ররা নাম না জানা নদীর ধারে ঠিক ওই সন্ধ্যাবেলাটাতেই পৌঁছায়। কোন রাজপুরীকে কাঁপাইয়া রাজকন্যাদের সোনার রথ বৈকালের আকাশপানে উঠিয়া অদৃশ্য হইয়া যায়, সে অন্যমনস্ক হইয়া দেওয়ালের পাশে ঝুঁকিয়া আকাশটার দিকে চাহিয়া দেখে। কেমন যেন দুঃখ হয়। ঠিক সেই সময় সীতানাথ পণ্ডিত বলেন, দেখুন দেখুন বাড়ুজ্যে মশাই, আপনার নাতির কাণ্ডটা দেখুন। স্লেটে লিখতে দিলাম, তা গেল চুলোয়, হাঁ করে তাকিয়ে আছে দেখুন। এমন অমনোযোগী ছেলে যদি। দাদামশাই বলেন, দিন না ধাকর এক থাপ্পড় বসিয়ে গালে। হতভাগ্য ছেলে কোথাকার, হাড় জ্বালিয়েছে। বাবা করবে না খোঁজ, আমার ঘাড়ে এ বয়সে যত ঝুঁকি। তবে কাজল যে দুষ্টু হইয়া উঠিয়াছে এ কথা সবাই বলে। এক দণ্ড সুস্থির নয়, সর্বদা চঞ্চল, এক দণ্ড চুপ করিয়া থাকে না, সর্বদা বকিতেছে। পণ্ডিত মশাই বলেন, দেখ তো দলু কেমন অঙ্ক কষে, ওর মধ্যে অনেক জিনিস আছে, আর তুই অঙ্কেতে একেবারে গাধা। পণ্ডিত পেছনে ফিরিলেই কাজল মামাতো ভাই দলুকে আঙ্গুল দিয়া ঠেলিয়া চুপি চুপি বলে, তো তোর মধ্যে অনেক জিনিস আছে। কি জিনিস আছে রে? ভাত, ডাল, খিচুড়ি। খিচুড়ি খাবি দলু? দাদামশাইয়ের কাছে আবার নালিশ হয়। তখন দাদামশাই ডাকিয়া শাস্তিস্বরূপ বানান জিজ্ঞাসা করিতে আরম্ভ করেন। বানান কর, সূর্য। কাজল বানানটা জানে, কিন্তু ভয়জনিত উত্তেজনার দরুন হঠাৎ তাহার তোতলামিটা বেশি করিয়া দেখা দেয়। দু একবার চেষ্টা করিয়াও দন্তস্ব কথাটা কিছুতেই উচ্চারণ করিতে পারিবে না বুঝিয়া অবশেষে বিপন্ন মুখে বলে, তালব্যশয়ের দীর্ঘকার, ঠাস করিয়া চড় গালে। ফর্সা গাল তখনই ডালিমের মতো রাঙা হইয়া ওঠে, কান পর্যন্ত রাঙা হইয়া যায়। কাজলের ভয় হয় না, একটা নিষ্ফল অভিমান হয়। বারে বানানটা তো সে জানে, কিন্তু মুখে যে আটকাইয়া যায় তা তার দোষ কিসের? কিন্তু মুখে অত কথা বলিয়া বুঝাইয়া প্রতিবাদ বা আত্মপক্ষ সমর্থন করিবার মতো এতটা জ্ঞান তাহার হয় নাই। সবটা মিলিয়া অভিমানের মাত্রাটাই বাড়াইয়া তোলে, কিন্তু অভিমানটা কাহার উপর সে নিজেও ভালো বোঝে না। এই সময়ে কাজলের জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটিল। সীতানাথ পণ্ডিত মহাশয় একটু আধটু জ্যোতিষের চর্চা করিতেন। কাজলের পড়িবার সময় তাহার দাদামশায়ের সঙ্গে সীতানাথ পণ্ডিত সে সম্বন্ধে আলোচনা করিতেন। পাঁজি দেখিয়া ঠিকুজি তৈয়ারি, জন্মের লগ্ন, যোগ গণনা, আয়ুষ্কাল নির্ণয় ইত্যাদি। আজ বছরখানিক ধরিয়া কাজল প্রায়ই এইসব শুনিয়া আসিতেছে, যদিও সেখানে সে কোনো কথা বলে না। কার্তিক মাসের শেষ, শীত তখনও ভালো পড়ে নাই। বাড়ির চারিপাশে অনেক খেজুর বাগান, শিউলিরা কার্তিকের শেষে গাছ কাটিয়াছে। শীতের ঠান্ডা সান্ধ্য বাতাসে টাটকা খেজুর রসের গন্ধ মাখানো থাকে। কাজলদের পাড়ায় ব্রহ্ম ঠাকরুন এই সময় কি রোগে পড়িলেন। ব্রহ্ম ঠাকরুনের বয়স কত তা নির্ণয় করা কঠিন। মুড়ি ভাজিয়া বিক্রয় করিতেন, পতি পুত্র কেহই ছিল না। কাজল অনেকবার মুড়ি কিনিতে গিয়াছে তাহার বাড়ি। অত্যন্ত খিটখিটে মেজাজের লোক, বিশেষ করিয়া ছেলেপেলেদের দুচক্ষু পাড়িয়া দেখিতে পারিতেন না। দূর দূর করিতেন, উঠানে পা দিলে পাছে গাছটা ভাঙে, উঠানটা খুঁড়িয়া ফেলে, এই ছিল তাহার ভয়। কাজলকে বাড়ির কাছাকাছি দেখিলে বলিতেন, একটা যেন মগ, মগ একটা। বাড়ি যা বাপু, কঞ্চি টঞ্চির খোঁচা মেরে বসবি, যা বাপু এখান থেকে, ঝালের চারাগুলো মারাস নে। সেদিন দুপুরের পর তাহার মামাতো বোন অরু বলিল, ব্রহ্ম ঠাকমা মরমর হয়েছে, সবাই দেখতে যাচ্ছে, যাবি কাজল? ছোট্ট একতলা বাড়ির ঘর, পাড়ার অনেকে দেখিতে আসিয়াছে, মেঝেতে বিছানা পাতা। কাজল ও অরু দোরের কাছে দাঁড়াইয়া উঁকি মারিয়া দেখিল। ব্রহ্ম ঠাকুরকে আর চেনা যায় না। মুখের চেহারা কেমন শীর্ণ, তেমনি ভয়ঙ্কর, চক্ষু কোটরগত। তাহার ছোট মামা কাছে বসিয়াছে, হারু কবিরাজ দাওয়ায় বসিয়া লোকজনের সঙ্গে কি কথা বলিতেছে। বৈকালে দু তিনবার শোনা গেল,
ব্রহ্মঠাকুরুনের রাত্রি কাটে কিনা সন্দেহ। কাজল কিছু বিস্মিত হইল। এমন দোর্দণ্ডপ্রতাপ ব্রহ্মঠাকুরুন, যাহাকে গামছা পরিয়া উঠানে গোবর জল ছিটাইতে দেখিয়া সে তখনই ভাবিত, তাহার দাদামশায়ের মতো লোক পর্যন্ত যাহাকে মানিয়া চলে, তাহার একই অবস্থা হইয়াছে আজ। এত অসহায়, এত দুর্বল, তাহাকে কিসে করিয়া ফেলিল? ব্রহ্মঠাকুরুন সন্ধ্যার আগে মারা গেলেন। কাজলের মনে হইল পাড়াময় একটা নিস্তব্ধতা, কেমন একটা অবদ্ধ বিভীষিকার ছায়া যেন সারা পাড়াকে অন্ধকারের মতো গ্রাস করিতে আসিতেছে। সকলের মুখে যেন একটা ভয়ের ভাব। শীতের সন্ধ্যা ঘনাইয়াছে। পাড়ার সকলে ব্রহ্মঠাকুরুনের সৎকারের ব্যবস্থা করিতে তাহার বাড়ির উঠানে সমবেত হইয়াছে। কাজলের দাদামশাইও গিয়াছেন। কাজল ভয়ে ভয়ে খানিকটা দূরে অগ্রসর হইয়া দেখিতে গেল, কিন্তু ব্রহ্মঠাকুরুনের বাড়ি পর্যন্ত যাইতে পারিল না। কিছু দূরে একটা বাঁশ ঝাড়ের নিচে দাঁড়াইয়া রহিল। সেখান হইতে উঠানটা বা বাড়িটা দেখা যায় না, কথাবার্তার শব্দও কানে আসে না। বাতাস লাগিয়া বাঁশ ঝাড়ের কঞ্চিতে কঞ্চিতে শব্দ হইতেছে। চারিধার নির্জন। কাজলের বুক দুরুদুরু করিতেছিল। একটা অদ্ভুত ধরনের ভাবে তাহার মন পূর্ণ হইল। ভয় নয়, একটা বিস্ময় মাখানো রহস্যের ভাব। অন্ধকারে গা লুকাইয়া দুই একটা বাদুড় আকাশ দিয়া উড়িয়া চলিয়াছে। অন্যদিন এমন সময় বাদুড় দেখিলেই কাজল বলিয়া উঠে, বাদুড় বাদুড় মে থর, যা খাবি তাতে তোর। আজ উড়নশীল বাদুড়ের দৃশ্য তাহার মনে কৌতুক না জাগাইয়া সেই অজানা রহস্যের ভাবেই যেন ঘনীভূত করিয়া তুলিল। ব্রহ্মঠাকুরুন মারা গেলেন বটে, কিন্তু মৃত্যুকে কাজলই প্রথম চিনিল। দিদিমা মারা গিয়াছিলেন কাজলের 5 বছর বয়সে, তাহাও গভীর রাত্রে। কাজল তখন ঘুমাইয়াছিল, কিছু দেখে নাই, বোঝেও নাই। এবার মৃত্যুর বিভীষিকা, এই অপূর্ব রহস্য তাহার শিশুমনকে আচ্ছন্ন করিয়া ফেলিল। একা একা বেড়ায়, তেমন সঙ্গী সেজুর নাই, আর ওইসব কথা ভাবে। একদিন তাহার মনে হইল, যদি সেও ব্রহ্মঠাকুরুনের মতন মরিয়া যায়। হাত পায়ে যেন সে বল হারাইয়া ফেলিল। সত্য, সেও হয়তো মরিয়া যাইবে। দিনের পর দিন ভয়টা বাড়িতে লাগিল। একলা শুইয়া শুইয়া কথাটা ভাবে। নদীর বাঁধা ঘাটের পৈঠায় সন্ধ্যার সময় বসিয়া ওই কথাই মনে ওঠে। এই বড়দলের তীরে দিদিমার মতো, ব্রহ্মঠাকুরুনের মতো তার দেহও একদিন পুড়াইতে। কথাটা ভাবিতেই ভয়ে সর্বশরীর যেন অবশ হইয়া আসে। কাজল তাহার জন্মের সালটা জানিত। কিছুদিন আগে তাহার দাদামশাই সীতানাথ পণ্ডিতের কাছে কাজলের ঠিকুজি করাইয়াছিলেন। সে সময় সেখানে ছিল, কিন্তু তারিখটা জানে না। তবে মাঘ মাসের শেষের দিকে তা জানে। একদিন সে দুপুরে চুপি চুপি কাছারি ঘরে ঢুকিল। তাকের ওপর রাশিকৃত পুরনো পাঁজি সাজানো থাকে। চুপি চুপি সবগুলি নামাইয়া 1330 সালের পাঁজিখানা বাছিয়া লইয়া মাঘ মাসের শেষের দিকের তারিখগুলো দেখিতে লাগিল। কি সে বুঝিল সেই জানে। তাহার মনে হইল 25শে মাঘ বড় খারাপ দিন। ওই দিন জন্মিলে আয়ু কম হয়, খুব কম। তাহার প্রাণ উড়িয়া গেল। ওই দিনটাতেই হয়তো সে জন্মিয়াছে। ঠিক। বড় মামিমাকে বৈকালে জিজ্ঞাসা করিল, আমি জন্মেছি কত তারিখে মামিমা? বড় মামিমার তো তাহা ভাবিয়া ঘুম নাই, তিনি জানেন না। বড় মামাতো ভাই পটলকে জিজ্ঞাসা করিল, আমি কবে জন্মেছি জানিস পটলদা? পটলের বয়স বছর 10, সে কি করিয়া জানিবে? দাদামশাইয়ের কাছে ঠিকুজি আছে, কিন্তু জিজ্ঞাসা করিতে ভরসা হয় না। একদিন সীতানাথ পণ্ডিতকে জিজ্ঞাসা করিল। তিনি বলিলেন, কেন, সে খোঁজে তোমার কি দরকার? সে থাকিতে না পারিয়া সোজাসুজি বলিয়াই ফেলিল, আমি কতদিন বাঁচব পণ্ডিত মশাই? সীতানাথ পণ্ডিত অবাক হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিলেন। এমন কোনো কথা কোনো ছেলের মুখে তিনি কখনো শোনেন নাই। শশীনারায়ণ বাণুজ্যকে ডাকিয়া কহিলেন, শুনেছেন ও বাণুজ্য মশাই, আপনার নাতি কি বলছে? শশীনারায়ণ শুনিয়া বলিলেন, এদিকে তো বেশ চড়ে পাকা। 2 মাসের মধ্যে আজও তো দ্বিতীয় নামতা রপ্তা হল না। বলো,
12-15 কত? কাজলের ভয়কে কেহই বুঝিল না। কাজল ধমক খাইল বটে, কিন্তু ভয় কি তাহাতে যায়? এক এক সময় তাহার মন হাঁপাইয়া উঠে, কাহাকেও বলিতে পারে না, বুঝাইতে পারে না। এখন যে সে কি করে? এখানে তাহার কথা কেহ শুনিবে না, রাখিবে না, তাহা সে বোঝে। তাহার বাবাকে বলিতে পারিলে হয়তো উপায় হইত। বর্ষাকালের শেষের দিকে সে 2-1 বার জ্বরে পড়ে। জ্বর আসিলে উপরের ঘরে একলাটি একটা কিছু টানিয়া গায়ে দিয়া চুপ করিয়া শুইয়া থাকে। কাহারও পায়ের শব্দে মুখ তুলিয়া বলে, ও মামিমা, জ্বর হয়েছে আমার, একটা লেপ বের করে দাও না। ইচ্ছে করে কেহ কাছে বসে, কিন্তু বাড়ির এত লোক সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। জ্বরের প্রথম দিকে কিন্তু চমৎকার লাগে, কেমন একটা নেশা, সব কেমন অদ্ভুত লাগে। জানলার গড়াদেতে একটা নেউ পিঁপড়ে বেড়াইতেছে, চুনে কালিতে মিশাইয়া জানলার কবাটে একটা দাড়িওয়ালা মজার মুখ। জানলার বাহিরের নারকেল গাছে নারকেল শুদ্ধ একটা কাঁদি ভাঙিয়া ঝুলিয়া পড়িয়াছে। নিচে তাহার ছোট মামাতো বোন অরু ভাত ভাত করিয়া চিৎকার শুরু করিয়াছে। বেশ লাগে, কিন্তু শেষের দিকে বড় কষ্ট। গা জ্বালা করে, হাত পা ব্যথা করে, সারা শরীর ঝিমঝিম করে, মাথা যেন ভার বোঝা। এই সময় কেহ কাছে আসিয়া যদি বসে। কাছারির উত্তর গায়ে পাথের ধারে এক বুড়ির খাবারের দোকান। 12 মাস খুব সকালে উঠিয়া সে তেলে ভাজা বেগুনি ফুলুরি ভাজে। কাজল তাহার বাঁধা খরিদ্দার। অনেকবার বকুনি খাইয়াও সে এই লোভ সামলাইতে সমর্থ হয় নাই। সারিবার 1-2 পরেই কাজল সেখানে গিয়া হাজির। অনেকক্ষণ সে বসিয়া বসিয়া ফুলুরি ভাজা দেখিল, পুঁই পাতার বেগুনি, জবা পাতার তিল পিটুলি। অবশেষে সে অপ্রতিভ মুখে বলে, আমায় পুঁই পাতার বেগুনি দাও না দিদিমা। দেবে? এই নাও পয়সাটা। বুড়ি দিতে চায় না, বলে, না খোকা দাদা, সেদিন জ্বর থেকে উঠেছ, তোমার বাড়ির লোক শুনলে আমায় বকবে। কিন্তু কাজলের নির্বন্ধাতিশয্যে অবশেষে দিতে হয়। একদিন বিশ্বেশ্বর মুহুরীর কাছে ধরা পড়িয়া যায়। বুড়ির দোকান হইতে বাহির হইয়া জবা পাতার তিল পিটুলির ঠোঙা হাতে খাইতে খাইতে পুকুর পার পর্যন্ত গিয়াছে। বিশ্বেশ্বর আসিয়া ঠোঙাটি কাড়িয়া লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা পাজি ছেলে তো, আবার ওই তেলে ভাজা খাবারগুলো রোজ রোজ খাওয়া? কাজল বলিল, আমি খাচ্ছি তাতে তোমার কি? বিশ্বেশ্বর মুহুরী হঠাৎ আসিয়া তাহার কান ধরিয়া একটু ঝাঁকুনি দিয়া বলিল, আমার কি বটে? রাগে অপমানে কাজলের মুখ রাঙা হইয়া গেল। ইহাদের হাতে মার খাওয়ার অভিজ্ঞতা তাহার এই প্রথম। সে ছেলে মানুষই সুরে চিৎকার করিয়া বলিল, মুখপুরি হতচ্ছাড়া, তুমি মারলে কেন? বিশ্বেশ্বর তাহার গালে জোরে এক চড় বসাইয়া দিয়া বলিল, আমি কেন? এসো তো কর্তার কাছে একবার, এসো। কাজল পাগলের মতো যাতা বলিয়া গালি দিতে লাগিল। চড়ের চোটে তখন তাহার কান মাথা ঝাঁঝা করিতেছে, এবং বোধহয় অপমানের কোনো প্রতিকার এখানকার কাহারও নিকট হইতে পাইবার আশা নাই। মুহূর্তের মধ্যে ঠাউরাইয়া বুঝিয়া চিৎকার করিয়া বলিল, আমার বাবা আসুক, বলে দেব তখন, দেখো। বিশ্বেশ্বর হাসিয়া বলিল, যাও যাও, তোমার বাবার ভয়ে আমি একেবারে গর্তের মধ্যে যাব আর কি। আজ 5 বছরের মধ্যে খোঁজ নিলে না, ভারী তো। হয়তো এ কথা বলিতে বিশ্বেশ্বর সাহস করিত না, যদি সে না জানিত তাহার এ জামাইটার প্রতি কর্তার মনোভাব কিরূপ। কাজল রাগের মাথায় ও কতকটা পাছে বিশ্বেশ্বর দাদামশাইয়ের কাছে ধরিয়া লইয়া যায় সেই ভয়ে পুকুরের দক্ষিণ পাড়ের নারকেল বাগানের দিকে ছুটিয়া যাইতে যাইতে বলিতে লাগিল, দেখো না, দেখো তুমি, বাবা আসুক না। পরে পেছন দিকে চাহিয়া খুব কড়া কথা শোনানো হইতেছে এমন সুরে বলিল, তোমার পেটে খিচুড়ি আছে, খিচুড়ি, খিচুড়ি খাবে, খিচুড়ি। নদীর বাঁধা ঘাটে সেদিন সন্ধ্যাবেলা বসিয়া বসিয়া সে অনেকক্ষণ দিদিমার কথা ভাবিল। দিদিমা থাকিলে বিশ্বেশ্বর মুহুরী গায়ে হাত তুলিতে পারিত? সে জবা পাতার বেগুনি খায় তো ওর কি? ওই একটা নক্ষত্র খসিয়া পড়িল। দিদিমা বলিত, নক্ষত্র খসিয়া পড়িলে সে সময় পৃথিবীতে কেউ না কেউ জন্মায়। মরিয়া কি নক্ষত্র হয়? সে যদি মারা যায়, হয়তো অমনি আকাশের গায়ে নক্ষত্র হইয়া ফুটিয়া থাকিবে।
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অপরাজিত, আজ ৪৯ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।